স্বাগত দীপ্ত সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী মূল্যের বাজারে টিসিবির তেল, ডাল ও চিনি নিম্ন আয়ের মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে, কিন্তু রাজধানীতে টিসিবির পণ্য কিনতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এতে অনেকে ধৈর্য হারিয়ে ফেলেন। সকাল 10টা, রাজধানীর কারওয়ান বাজার। বয়োজ্যেষ্ঠ মোহাম্মদ আলিউল্লাহ অপেক্ষা করছেন টিসিবির পণ্যবাহী ট্রাকের জন্য। রোগে আক্রান্ত জীর্ণ শরীর, হাত কাঁপছে অবিরত। দিবার কথা খবরও নাই, দে না দে তা বলবো। আমরা আইসি নাকাল ভাড়াতে 9টা বাজে আইসি টিসিবির মালের লেগা। যদি এনো গাড়ি আসে তবে 2-3 ঘন্টা দাঁড়িয়ে থাকে জামগা তুললে, আর যদি না আসে তত জামগি। গাড়ি আসলে আলাদুল মিলা একটা মিলাইলে যথেষ্ট। অবশেষে অপেক্ষার পালা শেষ হলো। নির্ধারিত স্থানে এসে পৌঁছেছে পণ্যবাহী ট্রাক। কার আগে কে পণ্য সংগ্রহ করবে এ নিয়ে চলছে ধাক্কাধাক্কি, বাকবিতণ্ডা ও হাতাহাতি। সরকারি এই প্রতিষ্ঠানের পণ্য বিক্রি তদারকি করার কথা একজন ট্যাগ অফিসারের, কিন্তু তিনি নেই। ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি তাকে। তীব্র রোদ উপেক্ষা করে কেউ কেউ পণ্য নিতে পেরেছেন। একজন ভোক্তা 480 টাকায় 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি ডাল ও 1 কেজি চিনি নিতে পারছেন। কষ্ট হইলেও আমরা মাল পেয়ে খুশি। 200-300 টাকা আমাদের সেভ হয়, তাতে আমাদের খুবই উপকার হচ্ছে। আমার মনে মানে না যে আমরা যদি আগে পাইতাম। ওই দেখেন পিছনে টোকেন দেয় নাই, এরা পাবে কিনা তার সন্দেহ। যারা নিচে তারা দুইটা নিচে মারামারি যে এখন দেখেন আমার কি করছে ওই মহিলা। একই চিত্র পূর্ব রামপুরার বউবাজারের। এখানেও নেই কোনো ট্যাগ অফিসার, যে যেভাবে পারছেন নিচ্ছেন পণ্য। ভর্তুকি মূল্যের এসব পণ্য যাতে সরকারি কঠোর নজরদারির মধ্য দিয়ে প্রকৃত ভোক্তার হাতে পৌঁছায় তার নিশ্চিতের দাবি ক্রেতাদের। স্যারেরা আমি ফোন দিছি, আমি এখানে থাকেন, এখানে বসতে বলছে আমাদেরকে। না এখন পর্যন্ত আসে নাই, কিন্তু আমার ফোনে কথা হয়েছে, আমি আশেপাশে আছি বলছি। না না আজকে আসে নাই। 2 ঘন্টা ধরে দাঁড়ানো, আর কি কোনো অফিসার আমি এখানে দেখি নাই। রাজধানীর মোট 45টি স্পটে মিলছে টিসিবির পণ্য। মঙ্গলবার যেসব এলাকায় পণ্য মিলছে তার অন্যতম হল মতিঝিল বক চত্বর, মগবাজার আগোড়া, হাতিরপুল বাজার, মিরপুর 12 বাস স্ট্যান্ড, গোপীবাগ বাজার, উত্তরা জমজম টাওয়ার ও রাজলক্ষ্মী কমপ্লেক্স। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। ভাবসাব ও চালচলন সবই যেন রাজকীয়, তাই শার্টটির নাম রাখা হয়েছে রাজা বাহাদুর। পটুয়াখালীতে 15 মনের এ শার্টটি এবারের কোরবানির ঈদে বিক্রি করতে চান মালিক কামাল গাজী। দাম হাঁকা হয়েছে 5 লাখ টাকা। রাজা বাহাদুর কেবল নামেই রাজা নয়, ওজনেও সে বাহাদুর। প্রায় 7 ফুট দৈর্ঘ্যের আর 4.5 ফুট উচ্চতার এই বাহাদুর শার্টটির ওজন প্রায় 600 কেজি। প্রতিদিন রাজা বাহাদুরের খাবারের আয়োজনে যেন এক ইলাহি কারবার। গম, ভুট্টা, ভুসি আর সবুজ ঘাস মিলিয়ে দিনে প্রায় 3 মণ খাবার সাবার করে শার্টটি। তবে কোনো রাসায়নিক নয়, পুরোপুরি দেশীয় ও প্রাকৃতিক খাবারে বড় করা হয়েছে বাহাদুরকে। খাবারটা আর ন্যাচারাল ঘাস টাস আমরা খাওয়াই, আমরা অন্য কোনো খাবার খাওয়াই না। আমরা 5 লক্ষ টাকা দাম চাইছি, 15 মণ ওজন হবে অনুমানিক। যদি কেউ বাড়িতে এসে নেয় তা ভালো, আলহামদুলিল্লাহ। তারপরও আমরা বাজারে নিব। এলাকাবাসীর ভাষ্যে পটুয়াখালীর নীলগঞ্জের কুমারমারা গ্রামের বাহাদুর যখন মাঠে আসে তখন অন্য সব গরু ভয়ে পথ ছেড়ে দেয়। কামাল হোসেন গাজীর এই গরুটা 3 বছর পর্যন্ত পালে। আর এই গরুটার নাম রাখছে রাজা বাহাদুর, কারণ বিলি নামাইলে এই গরুটার ভয়তে সব গরু অনেক দূরে চলে যায়। এবং নির্ভেজাল স্টেরয়েড অথবা হরমোন মিশ্রিত গরু, ইনজেকশনের গরু যাতে ব্যবহার না করে সেই বিষয়ে তাদের আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি এবং তাদের পরামর্শ দিয়ে থাকি। এতে করে আমরা নিরাপদ মাংস পাব। কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে রাজা বাহাদুরকে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় বাগান থেকে আম পাড়া শুরু হয়েছে। এরপর নানা জাতের সুমিষ্ট এই ফল বাজারজাত শুরু হবে। চলুন দেখে নেই কবে কখন থেকে শুরু হবে কোন প্রজাতির আম পাড়া। অপেক্ষার পালা শেষ। গাছ থেকে আম নামানোর ক্যালেন্ডার অনুযায়ী 13 মে থেকে চুয়াডাঙ্গার আটি, গুটি, খিরসাপাতি, গোপালভোগ ও বোম্বাই আম সংগ্রহ শুরু হয়।
গোপালভোগ আম দেখতে কিছুটা গোলাকার এবং ওজনে সাধারণত 150 থেকে 500 গ্রামের মতো হয়। এটি অত্যন্ত মিষ্টি, কোনো আঁশ থাকে না। এর শ্বাস গাঢ় কমলাভ রঙের এবং অত্যন্ত রসালো। চুয়াডাঙ্গায় নামবে 13 মে, রাজশাহীতে 22 মে আর নওগাঁয় নামবে 30 মে থেকে। খিরসাপাতি সাধারণত ডিম্বাকৃতি এবং মাঝারি আকারের হয়। এর গড় ওজন 265 গ্রাম। রং কাঁচা অবস্থায় সবুজ আর পাকলে হলুদাভ হয়। এর ভেতরের শ্বাসটি গাঢ় হলুদ বর্ণের হয়। খিরসাপাতি আম চুয়াডাঙ্গায় 13 মে, রাজশাহীতে 30 মে আর নওগাঁয় 2 জুন থেকে সংগ্রহ করা হবে। হিমসাগর মূলত চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও সাতক্ষীরা অঞ্চলে হয়। এই আম 22 মে থেকে চুয়াডাঙ্গা, 30 মে থেকে রাজশাহী ও 2 জুন থেকে নওগাঁয় শুরু হবে সংগ্রহ। ল্যাংড়া বা বারাণসী আম দক্ষিণ এশিয়ার অন্যতম জনপ্রিয় এবং সুস্বাদু জাতের আম, যা মূলত ভারত ও বাংলাদেশে ব্যাপকভাবে চাষ হয়। ল্যাংড়া চুয়াডাঙ্গায় 28 মে আর 10 জুন থেকে রাজশাহী ও নওগাঁয় নামানো শুরু হবে। এছাড়া আম্রপালি আগামী জুন থেকে চুয়াডাঙ্গা, 15 জুন থেকে রাজশাহী ও নওগাঁর বাগান থেকে সংগ্রহ শুরু হবে। ফজলি 15 জুন চুয়াডাঙ্গা ও রাজশাহী আর নওগাঁয় শুরু হবে 25 জুন থেকে। 20 জুন থেকে চুয়াডাঙ্গায় শুরু হবে হাড়িভাঙা আম নামানো, নওগাঁয় হবে 10 জুন থেকে। ব্যানানা ম্যাঙ্গো জাতের আম নামানো শুরু হবে চুয়াডাঙ্গায় 22 জুন, নওগাঁয় 25 জুন আর রাজশাহীতে 10 জুন। এছাড়া সবার শেষে বাগান থেকে আশিনা বাড়ি 4 জাতের আম চুয়াডাঙ্গায় সংগ্রহ শুরু হবে 30 জুন, 5 জুলাই নওগাঁ আর 10 জুলাই রাজশাহীর বাগান থেকে নামানো হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জে এবার থাকছে না কোনো ম্যাঙ্গো ক্যালেন্ডার। জেলা প্রশাসক জানান, এ জেলার আম চাষিরা সচেতন হওয়ায় আম সংগ্রহে ক্যালেন্ডারের প্রয়োজন নেই। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ইরানের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যেই চীন সফরে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। 13 মে থেকে আগামী 15 মে পর্যন্ত চীনে অবস্থান করবেন তিনি। এ সময় দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। গত অক্টোবরের বাণিজ্য যুদ্ধ স্থগিতের পর এটি হবে দুই নেতার প্রথম বৈঠক। পাশাপাশি ইউনেস্কোর ঐতিহ্যবাহী স্থান ঘুরে দেখবেন এবং রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন তারা। বিশেষজ্ঞদের মতে এই সফরের সম্ভাব্য অর্থনৈতিক অর্জন সীমিত। কয়েকটি বাণিজ্য চুক্তি এবং ভবিষ্যৎ বাণিজ্য ব্যবস্থাপনার কিছু কাঠামো নিয়ে আলোচনা হতে পারে। ফের ভূমিকম্পে কাঁপল ইরান। স্থানীয় সময় মঙ্গলবার রাতে তেহরানের পূর্বাঞ্চলের পারদিস শহরের কাছে 4.6 মাত্রার এই ভূমিকম্প অনুভূত হয়। দেশটির ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের প্রাথমিক তথ্যে বলা হয়, এর গভীরতা ছিল 10 কিলোমিটার এবং উৎপত্তিস্থল ছিল তেহরান ও মাজানদারান প্রদেশের সীমান্তবর্তী এলাকা। তবে এখন পর্যন্ত হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। সম্প্রতি আর্জেন্টিনার উপকূল থেকে আটলান্টিকে যাত্রা করা প্রমোত্তরী এমভি হন্ডিয়াস ঘিরে বিশ্বব্যাপী দেখা দিয়েছে নতুন উদ্বেগ। জাহাজটিতে থাকা 122 যাত্রী ও ক্রুর মধ্যে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী হান্টা ভাইরাস। এই ভাইরাসে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন। বাকিদের উদ্ধার করে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ভাইরাসটির সংক্রমিত হওয়ার তেমন ঝুঁকি নেই। বিশাল আটলান্টিক, উত্তাল ঢেউ, নীল পানি। বিশাল এই মহাসাগরের গভীরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য, রোমাঞ্চ আর অজানা বিপদের হাতছানি। স্বাদ আর সাধ্য থাকলে পাওয়া যায় এমন সমুদ্র ভ্রমণের সুযোগ। গত মাসে আর্জেন্টিনার উপকূল থেকে এমন এক নৌবিহারে বের হন ভ্রমণপ্রেমী 150-র মতো মানুষ। 6 সপ্তাহ না যেতেই জাহাজের যাত্রীরা আক্রান্ত হন নতুন এক রোগে। এজন্য বিজ্ঞানীরা দায়ী করেছেন হান্টা নামের এক ভাইরাসকে। জাহাজে থাকা যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে, রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। মঙ্গলবার সকাল পর্যন্ত 87 জন যাত্রী এবং 35 ক্রুকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তারা প্রায় সবাই ফিরেছেন নিজ দেশে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে এখন পর্যন্ত হান্টা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 11 জন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন 3 জন। তারা সবাই ছিলেন এমভি হন্ডিয়াসে। তবে সংস্থাটি বলছে এই ভাইরাসে সাধারণ মানুষের আক্রান্তের তেমন একটা ঝুঁকি নেই।
WHO বলছে আক্রান্ত রোগীদের মারাত্মক মাথা ব্যথা, জ্বর, গ্যাসের সমস্যা ও শ্বাসকষ্ট হতে পারে। তবে ভাইরাসের বিস্তার ঠেকাতে কাজ করছে 2 ডজনেরও বেশি দেশ। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ। আর মাত্র 1 মাস তারপরেই পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে এবার দলগুলোকে লড়তে হবে নতুন এক প্রতিপক্ষের সঙ্গে। সেটি হলো আবহাওয়া। প্রচণ্ড গরম, ঝড় ও দাবানলের ধোঁয়া সব মিলিয়ে এবারের বিশ্বকাপে প্রকৃতির রুদ্র রোষ বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে পারে। বিশ্বকাপ মানেই গোলের উল্লাস আর আবেগের উচ্ছ্বাস। তবে 2026 বিশ্বকাপের আগে ফুটবল দুনিয়ার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে উত্তর আমেরিকার গ্রীষ্মকাল, যেখানে রোদ শুধু তাপ ছড়ায় না, সাথে নিয়ে আসে প্রচণ্ড আর্দ্রতা, বজ্রঝড় আর দাবানলের ধোঁয়া। মাঠের 11 জন প্রতিপক্ষের চেয়ে প্রকৃতি এবার হয়ে উঠতে পারে সবচেয়ে ভয়ঙ্কর। আয়োজক শহর উত্তর আমেরিকার গ্রীষ্মের তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকে, যা তাপ প্রবাহের সময় 40 ডিগ্রিও ছাড়িয়ে যেতে পারে। তবে আসল ভয় আর্দ্রতা নিয়ে। মায়ামিতে তাপমাত্রা 32 ডিগ্রি হলেও আর্দ্রতার কারণে তা অনুভূত হতে পারে 43 ডিগ্রির মতো। গরমের পাশাপাশি আরেকটি অনিশ্চিত ঝুঁকি বজ্রঝড়। উত্তর আমেরিকার গ্রীষ্মের বিকালে হুটহাট বজ্রঝড় খুবই স্বাভাবিক। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী স্টেডিয়ামের 10 মাইলের মধ্যে বজ্রপাত হলে খেলা বন্ধ রাখতে হবে অন্তত 30 মিনিট, যা পাল্টে দিতে পারে ম্যাচের গতিপথ ও দর্শকদের ভ্রমণ পরিকল্পনা। উদ্বেগের শেষ এখানেই নয়। উত্তর আমেরিকায় শুরু হওয়া আগাম দাবানলের ধোঁয়াও ঢুকে পড়তে পারে বিশ্বকাপ ভেন্যুতে। বায়ুমান বিপজ্জনক পর্যায়ে পৌঁছালে ম্যাচ চালিয়ে নেওয়া হবে কিনা তা নিয়ে ফিফার নেই সুনির্দিষ্ট কোনো গাইডলাইন। আগামী 19 জুলাই নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে হবে মেগা ফাইনাল। সেদিনও আবহাওয়া চোখ রাঙাতে পারে খেলোয়াড় আর দর্শকদের। ট্রফির লড়াইয়ে এবার মাঠের ফুটবলারদের শুধু প্রতিপক্ষ দলের সাথেই নয়, লড়াই করতে হবে তপ্ত সূর্য আর রৌদ্র প্রকৃতির সাথে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।